বঙ্গ রাজনীতির চলন এবং ডবল ইঞ্জিন সরকার। প্রতিবেদন উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ, আর ক্যামেরায় জিশান আলী শেখ। বঙ্গ রাজনীতির চলন এবং ডবল ইঞ্জিন সরকার। রাজনীতি নিয়ে আপনার যদি সামান্যতম জ্ঞান থেকে থাকে তাহলে আপনি নিশ্চয়ই জানেন যে দিল্লি কিন্তু বাংলাকে কোনো দিনই সুনজরে দেখেনি। স্বাধীনতার আগেও নয় আর স্বাধীনতার পরেও নয়। এমন নয় যে বাংলার ডাবল ইঞ্জিন সরকার স্বাধীনতার পর কখনো হয়নি, এই 2026 সালে মনে হয় প্রথম হলো। না, এরকমটা নয়। বাংলায় কিন্তু এর আগে দুবার মানে দু দফায় ডাবল ইঞ্জিন সরকার হয়েছে। দু দফাতেই অভিজ্ঞতা অত্যন্ত তিক্ত এবং হতাশাজনক। তাই এবার এই 2026 সালে তৃতীয়বারের জন্য আবার যখন বাংলায় ডাবল ইঞ্জিন সরকার স্থাপিত হয়েছে, তখন একদিক থেকে যেমন আশাবাদের সঞ্চার হয়েছে, তেমনি দোলাচলও কিন্তু রয়েছে যে এবার সেই কেন্দ্রীয় বঞ্চনার ব্যতিক্রম হবে তো বঙ্গের ডাবল ইঞ্জিন সরকারের জন্য। কেন্দ্রীয় বঞ্চনা আগের মতোই থাকবে না তো, নাকি 5 বছর দেখা যাবে বাংলা যথাযোগ্য সহায়তা পেল না। ওই যে গানের কথায় বলে না, হাল ছেড়ো না বন্ধু। তাই আশা করা যায় ইতিবাচক পথেই হাঁটবে বাংলা এবং দিল্লির সরকার, ডাবল ইঞ্জিন সরকার। সেক্ষেত্রে সম্পূর্ণ নতুন একটা পথ চলার সূত্রপাত হতে পারে বঙ্গবাসীর। সেই অর্থনৈতিক কাঠামো বদলের পাশাপাশি বাঙালির ধর্ম এবং সংস্কৃতি যাপনেরও একটা বড়সড় পরিবর্তন কিন্তু ঘটতে পারে। কারণ এই প্রথম বাংলার রাজনীতির পট পরিবর্তনে ধর্ম একটা বিশেষ ভূমিকা গ্রহণ করেছে। উদ্বাস্তু, খাদ্য সংকট, কর্মহীনতা, নকশালপন্থী আন্দোলন, শিল্প সমাধি, ভূমি সংস্কার, পঞ্চায়েত, প্রাথমিক শিক্ষায় নীতি বদলের রাজনীতির জেরে নতুন এক মধ্যবিত্ত শ্রেণীর উদয়, প্রধানত ভাতাভিত্তিক অর্থনীতির মাধ্যমে দুর্বল শ্রেণীর হাতে টাকা প্রদান, দুর্নীতি ইত্যাদির পথ পেরিয়ে এই প্রথম বাংলায় হিন্দুত্ব বসেছে রাজনৈতিক চেতনার প্রথম সারিতে। এবং সেটা কোনো গোপন ব্যাপার নয়, বরং সেটা একেবারে উচ্চকিত স্বরে এটা হচ্ছে। যদিও এখনো পর্যন্ত একটা বড়সড় অংশ শাসক দল বিজেপির বিরুদ্ধেই কিন্তু ভোট দিয়েছে। এত ঝড়ের মধ্যেও তৃণমূল কংগ্রেস কেন 41% ভোট পেয়েছে, এটা চমকপ্রদ একটা রাজনৈতিক গবেষণার বিষয় হতে পারে। ইতিহাস বলছে 1947 সাল থেকে 1966 সাল পর্যন্ত প্রথম ডাবল ইঞ্জিন সরকারের বাংলাকে চরম বঞ্চিত করা হয়েছিল সার্বিকভাবে। এই সময়ের কংগ্রেসের ডাবল ইঞ্জিন সরকারের আমলে আয়করের যে প্রাপ্য বাংলার পাওয়ার কথা ছিল, সেটা বৃদ্ধির বদলে কমিয়ে দেওয়া হয়েছিল। ছিল 20%, দেয়া হয়েছিল 12%। কারখানা স্থাপনের যে লাইসেন্স দেওয়া হয় কেন্দ্র থেকে, সেই সংখ্যাও কমানো হয়েছিল। পরিবর্তে মহারাষ্ট্র, গুজরাট অনেক বেশি লাইসেন্স পায় সেই মেয়াদকালে। অথচ 1947 সালে গোটা দেশের মধ্যে সবথেকে বেশি রেজিস্টার্ড কারখানা ছিল বাংলায়, আমাদের বাংলায়। শিল্প উৎপাদনের হার সর্বোচ্চ ছিল বাংলায়। জিডিপি হার ছিল প্রথম সারিতে। 1962 সালের মধ্যে এই তাবৎ আর্থিক উন্নতির ধ্বংস শুরু হয়। যে পরিমাণ উদ্বাস্তু এসেছে তার সঙ্গে জনসংখ্যার অনুপাতে কেন্দ্রীয় অনুদান দেয়া হয়নি। 1947 সালের পর সব থেকে বেশি সংকট নেমে এসেছিল পশ্চিমবঙ্গে। কারণ দেশভাগের যন্ত্রণা, লক্ষ লক্ষ উদ্বাস্তু চলে আসায় বাংলার আর্থিক ভারসাম্য নড়বড়ে হয়ে গিয়েছিল। দুর্ভাগ্যজনক হলো এত বড় দেশে এতগুলো রাজ্য, কিন্তু কোনো রাজ্য উপযাচক হয়ে এই অতিরিক্ত উদ্বাস্তুর ভার ভাগাভাগি করে নিতে রাজি হয়নি। তাই বাঙালিকে আন্দামান যেতে হয়, বাঙালিকে দণ্ডকারণ্য যেতে হয় বন্য প্রাণীদের সঙ্গে লড়াই করে, জঙ্গল সাফ করে বসতি নির্মাণের জন্য। বাঙালির একাংশ বলে থাকে যে অন্য রাজ্যে গেলে বোঝা যায় যে বাংলা কত পিছিয়ে আছে। অন্য রাজ্য কত ঝকঝকে, কত কর্মসংস্থান সেখানে, কত পরিকাঠামো। সত্যি বলতে কি, বঙ্গবাসীর এই অংশের মধ্যে আমরা মনে করি কোনো রকম ইতিহাস চেতনা নেই। কারণ তারা জানেই না যে বাংলার উপরে বিগত 80 বছর ধরে কত বড় ঝড় বয়ে গিয়েছে, কত বড় ধরনের ঝড় বয়ে গিয়েছে। এই ঝড়ের 1% ওই সব বড়লোক রাজ্যের শরীরে কিন্তু লাগেনি। 2026 সালের নির্বাচনের বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে বাংলার গত 80 বছরের রাজনৈতিক ইতিহাসে আবার একটা বড়সড় বাঁক বদল এসেছে।
উদ্বাস্তু সমস্যা এবং তার জেরে বামপন্থীদের শক্তিশালী হওয়া। কংগ্রেস সরকারের আমলে 1947 থেকে 1967 পর্যন্ত এই যে সময়কাল ছিল, সেই সময়ে বাংলার রাজনীতি প্রধানত জীবনযাপনের সংগ্রামের মধ্যে সীমাবদ্ধ ছিল। মূলত হিন্দু উদ্বাস্তু আসছে দলে দলে এবং জীবনযাপনের লড়াই করছে। স্বাভাবিকভাবেই এই উদ্বাস্তু সমস্যাকে নিজেদের রাজনৈতিক উত্থানের হাতিয়ার করতে পারত কিন্তু হিন্দু মহাসভা, ভারতীয় জনসংঘ ইত্যাদি হিন্দু ভিত্তিক দলগুলো। অথচ বিস্ময়কর ব্যাপার হলো সেটা তারা পারল না, সেটা তারা পারেনি। 1952 সালের ভোটে বাংলার 238টা বিধানসভা আসনের মধ্যে দেখা যাচ্ছে কংগ্রেস একাই পেয়েছিল 150টা আসন, হিন্দু মহাসভা এবং জনসংঘ মিলিয়ে পেয়েছিল মাত্র 13টা আসন। সেখানে বামপন্থীরা দখল করেছিল সেই সময় 41টা আসন। ফলে রাজনৈতিক শক্তি হিন্দুত্ববাদী দলগুলোর কাছ থেকে একেবারে কংগ্রেস এবং বামেদের হাতে চলে গেল। 1957 সালের দ্বিতীয় নির্বাচনে হিন্দুত্ববাদী দলগুলোর আরও বেহাল দশা। বিস্ময়করভাবে হিন্দু মহাসভা এবং জনসংঘ উভয় দলই বিধানসভা ভোটে একেবারে শূন্য হয়ে গেল। পক্ষান্তরে সংযুক্ত বাম নির্বাচনী কমিটি পেল 85টা আসন। সুতরাং স্বাভাবিকভাবেই বামপন্থীরা একছত্রভাবে বিরোধী দলের মর্যাদা এবং শক্তি পেয়েছিল, যা অত্যন্ত বিস্ময়কর। কারণ এভাবে বামপন্থীদের কেন ফাঁকা মাঠ ছেড়ে দিয়েছিল হিন্দুত্ববাদী দলগুলো, সেটা বোধগম্য নয়। বলা হয় উদ্বাস্তুরা মুসলিমদের দ্বারা অত্যাচারিত হয়ে পূর্ব পাকিস্তান থেকে এসেছিল। তাদের মনের মধ্যে সেই ক্রোধ, সেই ক্ষোভ, সেই ক্ষত থাকাই স্বাভাবিক। সেই ক্রোধকে হিন্দুত্ববাদী দলগুলো কাজে লাগাতে ব্যর্থ হয়েছিল। বরং এই উদ্বাস্তুদের মধ্যে ধর্মীয় ক্রোধের পরিবর্তে অন্ন, বস্ত্র, বাসস্থানের সংগ্রামকে অনেক বেশি জাগ্রত করে বামপন্থীরাই তাদের পাশে পেয়েছিল। সেই শক্তি বৃদ্ধি পেল ক্রমাগত। 1967 সালের নির্বাচনে কংগ্রেস সেই প্রথমবার পশ্চিমবঙ্গের ক্ষমতা থেকে সরে গেল। বাংলা কংগ্রেস এবং সিপিএম ক্ষমতাসীন হলো। এই যে ক্ষমতায়ন হলো বামপন্থীদের, ঠিক এই সময় থেকেই বাংলার একটা অন্য সর্বনাশ শুরু হয়েছিল, যেটা বামপন্থীরা প্রতিরোধ করতে পারত, কিন্তু কেন করেনি সেটাও বোধগম্য নয়। সেটা হলো অকারণে কলকারখানা বন্ধ, হরতাল, ধর্মঘট, শিল্প বিরোধী একটা ইমেজ নির্মাণ। দলে দলে শিল্প সংস্থা বাংলা ছেড়ে চলে গেল। যেহেতু কেন্দ্রে কংগ্রেস সরকার আর রাজ্যে কেন্দ্র বিরোধী যুক্তফ্রন্ট সরকার, তাই স্বাভাবিকভাবেই কেন্দ্র থেকে কোনো সাহায্য বাংলা পেল না। 1972 সালে আবার ডাবল ইঞ্জিন সরকার হলো বাংলায়, কিন্তু লাভ কি হলো? বাংলাদেশ যুদ্ধের জেরে আবার উদ্বাস্তু আগমন, সব চাপ বাংলার উপর, অথচ বাংলা কোনো প্যাকেজ পায়নি। তারপর জাতীয় রাজনীতি টালমাটাল, ইন্দিরা হটাও আন্দোলন, জরুরি অবস্থা। 1977 সালে বাংলা এবং কেন্দ্র উভয় সরকারের পতন, আবার কেন্দ্র ও রাজ্যে ভিন্ন দলের সরকার। সুতরাং অব্যাহত রইল বঞ্চনা। 1967 সাল থেকে বাংলায় উগ্র বামপন্থার আগমন ঘটে। শহর এবং গ্রামের মধ্যবিত্ত সমাজ বদলের লক্ষ্যে নকশাল পন্থায় আগ্রহী হয়েছিল, কিন্তু যখনই হত্যার রাজনীতি শুরু হলো, সেই আন্দোলন বিপথে চলে যায় এবং অরাজক প্রবণতার ইঙ্গিত বহন করে। তখনই বোঝা যায় যে ওই আন্দোলন ব্যর্থ হতে চলেছে। 1977 সালে গ্রাম পঞ্চায়েত, ভূমি সংস্কারের মাধ্যমে বামফ্রন্ট সরকার বাংলায় একদিকে গ্রামীণ অর্থনীতির সঙ্গে রাজনীতির একটা সমন্বয় ঘটিয়ে তুলতে সাফল্য পায়, পাশাপাশি কৃষক, শ্রমিক পার্টির মধ্যে প্রবেশ করে শিক্ষক শ্রেণী এবং সরকারি কেরানির অংশ। সূক্ষ্মভাবে সিপিএমের নীতি আদর্শগত একটা বদল হয়, তৈরি হয় নিও মিডল ক্লাস। ক্রমেই এই শ্রেণী পার্টির মধ্যে ওপিনিয়ন মেকার হয়ে যায়। তারাই ডমিনেট করতে শুরু করে কৃষক, শ্রমিক, ভোট ব্যাংক আধিপত্যকে সরিয়ে। 90 দশকের শেষ ভাগ থেকে বাংলায় চলে আসে একটা অ্যাসপিরেশন ক্লাস। ফ্ল্যাট, গাড়ি, বেসরকারি চাকরির অনুপ্রবেশ ঘটে মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত সমাজে। আর ঠিক তখন থেকেই কিন্তু হিন্দুত্ববাদী রাজনীতির উদ্ভব ঘটতে শুরু করে। সিপিএম কংগ্রেসের বাইরে আরও কোনো তৃতীয় বিকল্প আছে কি না সেই সন্ধান করলো বঙ্গবাসী। সেই সুযোগটা আরএসএস পেয়েছিল। হিন্দুত্ববাদী রাজনীতি, সেটা তাদের দ্বিতীয় শৈশব।
1947 সালের পর প্রথম শৈশবে ভোট ব্যাংক ছিল, কিন্তু সেটাকে ধরে রাখা যায়নি। অটল বিহারী বাজপেয়ী 1999 সালে কেন্দ্রে সরকারে আসীন হওয়ার পর ফের বাংলায় বিজেপির প্রসারের একটা সুযোগ হলো। আরএসএস এবং বিজেপি অবিশ্বাস্য সাফল্য পেল নীরবে। 27 বছর ধরে লেগে থেকে বঙ্গীয় সমাজের অন্দরে প্রবেশ করে কেউ এই বদল কিন্তু ধরতে পারেনি। প্রথমে কংগ্রেসের সমাজবাদী দক্ষিণপন্থা, তারপর বামপন্থা, ক্রমে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক আদর্শ অথবা অভিমুখীন একটা ভোট ব্যাংক কেন্দ্রিক দক্ষিণপন্থার পর এবার বাংলায় এসেছে সরাসরি ধর্মীয় দক্ষিণপন্থা। সেটা ভালো না মন্দ সেটা বলার সময় কিন্তু আসেনি। সমাজ এবং রাজনীতি পরস্পরের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত, সুতরাং কতদিন থাকবে এই হিন্দুত্ববাদী সমর্থনের জোয়ার সেটার কোনো পূর্বাভাস হয় না। তবে কোনোদিন এই মনোভাবটা অন্তর্হিত হবে না এটা বলা যায়। এই হিন্দুত্ব মনোভাবটা অন্তর্হিত হবে না, এই হিন্দুত্ববাদী রাজনীতি স্থায়ী হবে, কারণ নতুন এক সমাজের আগমন ঘটেছে আমাদের বঙ্গে। আপাতত যেটা হবে সেটা হলো হিন্দুত্ব ডেমোক্রেসি, কিন্তু নতুন সরকারের দায়িত্ব হলো ডেমোক্রেসিকে লঘু না করা, ধর্মীয় বিদ্বেষকে নিয়ন্ত্রণ করা। কারণ দাঙ্গাহীন হিন্দুত্ব আছে, ডেমোক্রেসিও আছে এবং উন্নয়নও আছে। একমাত্র এই ফর্মুলাই নতুন সরকারকে স্থায়িত্ব দেবে। কর্মসংস্থান, শিল্প, মাথাপিছু আয় এবং সার্বিক শান্তিপূর্ণ সুস্থির সমাজ। বাংলার ডাবল ইঞ্জিন সরকার এই অনুভূতিগুলো যদি বঙ্গবাসীকে দিতে পারে তাহলেই একমাত্র সেটা হবে বাংলার জন্য দ্বিতীয় স্বাধীনতা। একদম শেষে বলি, আমাদের আজকের এই ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে এই রকম আরও ভিডিও দেখার জন্য ইউটিউবে নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে অল সিলেক্ট করে রাখুন। আর ফেসবুকে ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি। কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন। ধন্যবাদ।